কোনোটায় দেখা যায় জানালার কাচ নেই, কোনোটায় রেলিং ঠিকঠাক নেই, চেয়ার ভাঙা, কোনোটায় ফ্যান কাজ করছে না, কিন্তু মানুষ কিন্তু বাধ্য হয়েই বিআরটিসি ব্যবহার করছেন। দাম বেশি, উৎপাদন করতে গেলে হচ্ছে ব্যয়ের চাপ বেশি, সুতরাং কিছু উৎপাদন করে আপাতত জাস্ট পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া হচ্ছে, কিন্তু পুরোপুরি উৎপাদনে যেতে না পারার কারণে আসলে লোডশেডিং তো ক্রমাগত বাড়ছে। এখন হারা মানে আপনি টুর্নামেন্ট থেকে বাদ, আপনার অভিযাত্রা শেষ। বিশ্বকাপের জয়ের জন্য যে আপনি এসেছিলেন, এই প্রচেষ্টাই শেষ আবার 4 বছর পর। দর্শক, টাইমস টুডেজ হেডলাইন্সে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম মিঠু। ব্যস্ততার কারণে প্রতিদিন যারা পত্রিকা পড়তে পারেন না, তাদের জন্যই আমাদের এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে টাইমসে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আমরা প্রতিবেদকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করি। বিআরটিসি রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের বাসগুলো দেখলে মনে হয় যে কখন ভেঙে চুরে পড়বে। মানে বেসরকারি যে বাসগুলোর যে অবস্থা, রাষ্ট্রীয় সংস্থা বিআরটিসি বাসেরই একই অবস্থা। বরং বলা চলে যে বেসরকারি বাস যতদিন তাদের আয়ুষ্কাল, এই আয়ুষ্কালের থেকে বিআরটিসি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তার আয়ুষ্কাল অনেক কম। তো এই বিষয়ে প্রতিবেদন করেছেন আমাদের প্রতিবেদক শাহরিয়ার মাহি। শাহরিয়ার মাহি, আমরা দেখি যে প্রায় কিছুদিন পর পরই, অর্থাৎ 2-4 বছর 5 বছর পর পরই বিআরটিসি নতুন নতুন বাস কিনে। আবার এই বাসগুলো দেখি যে ভাঙাচোরা, এমন অবস্থা যে মানে দেখতে ইচ্ছা করে, তাকাতে ইচ্ছা করে না। তো মানে এই বিআরটিসির আয়ুষ্কাল এত তাড়াতাড়ি শেষ হয় কিভাবে? ধন্যবাদ ভাই আপনাকে। দেখুন, আপনি প্রথমেই কিন্তু বললেন যে রাজধানীর সড়কে চলাচলরত যে বেসরকারি বাসগুলো রয়েছে, সেই বেসরকারি বাসের যে অবস্থা, লক্ষ্যচক্কর অবস্থা, ফিটনেস নেই এবং বিভিন্ন ধরনের জরাজীর্ণ পরিস্থিতি নিয়ে তারা চলাচল করে, ঠিক একই অবস্থা আসলে রাষ্ট্রায়ত্ত বাসেরও। কিন্তু আরো দুঃখজনক কথা হচ্ছে, সেই যে বেসরকারি বাসগুলোর আয়ু এই রাজধানীর সড়কগুলোতে প্রায় 2 দশক। তার বিপরীতে এই রাষ্ট্রীয় যে বাসগুলো রয়েছে তার আয়ু দেখা যায় সর্বোচ্চ 6 থেকে 8 বছর। গবেষণা এবং অনুসন্ধান এবং পর্যবেক্ষণ কিন্তু একই কথাই বলছে। এবং এই যে পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পেয়েছি 2009 থেকে 2019 সালের মধ্যে বিআরটিসির আওতাধীন যে ফ্লিট রয়েছে, সেই ফ্লিটের মধ্যে রাজধানীতে চলাচলরত বাসের সংখ্যা ছিল প্রায় 1600। তার মধ্য থেকে বিয়ন্ড ইকোনমিক রিপেয়ার, অর্থাৎ কোনোভাবেই আর মেরামতযোগ্য নয়, কিন্তু প্রায় 350 বাস। তো মাত্র 1600 ফ্লিটের যদি 350 বাস সম্পূর্ণভাবে মেরামতের অযোগ্য হয়ে পড়ে, এবং এর বাদে যে 1102টি বাস রয়েছে, সেই 1102টি বাসের মধ্যে 63টি বাস কিন্তু প্রায় সার্বক্ষণিক আসলে মেরামতের মধ্যে রাখতে হয়। তো সব মিলিয়ে আসলে এই বাসগুলোর যে লক্ষ্যচক্কর অবস্থা, তা কিন্তু সংখ্যাই বলে দিচ্ছে। না, কিন্তু এই যে লক্ষ্যচক্কর অবস্থা, আয়ুষ্কাল মানে কম কেন আসলে? এর পেছনে আসলে বেশ কয়েকটি কারণ রয়েছে। এগুলোকে যদি লেয়ার বাই লেয়ার হিসাব করতে থাকি, সবার প্রথমে থাকছে হচ্ছে আমার বিআরটিসির যে ইজারা সিস্টেমটা। বিআরটিসি কি করছে, স্টাফ বাস হিসেবে ইজারা দিচ্ছে তাদের বাসগুলো। যে ইজারা নিচ্ছে সে ঠিকই বাসগুলো চালাচ্ছে, কোনো রক্ষণাবেক্ষণ করছে না, কোনো যত্ন করছে না, নিজের মতো চালাচ্ছে, আয় করছে, মুনাফা করছে। কিন্তু সে বাসগুলোর রক্ষণাবেক্ষণ এবং মেরামতের কাজ কিন্তু আবার বিআরটিসি কর্তৃপক্ষই করছে। এটি একটি কারণ যে ইজারা যারা নিচ্ছেন তারা আসলে সেখানে যত্নার্থী করছেন না। দ্বিতীয় কারণ হচ্ছে, যেই মেকানিক, যে কারিগররা আসলে এই রক্ষণাবেক্ষণ করার কথা, তারা সম্পূর্ণভাবে দক্ষ নয়, তাদেরও আসলে এই অভিজ্ঞতা এবং পারদর্শিতার ঘাটতি রয়েছে। তৃতীয় কারণ হচ্ছে, যে ডিপোগুলোতে এই বাসগুলো থাকে সেখানে কিন্তু চরম দুর্নীতির বিভিন্ন উদাহরণ বিভিন্ন সময় গণমাধ্যমে উঠে এসেছে, তা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং চতুর্থ এবং সবচেয়ে বড় কারণ হিসেবে আমরা যেটা বলতে পারি, সেটা হচ্ছে যে কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতা। আসলে তারা নিজেরাই ঠিকঠাক মতো জানে না যে কখন কি সিদ্ধান্ত নিলে সেই বাসগুলো তারা ঠিকঠাক মতো পরিচালনা করতে পারবে, রক্ষণাবেক্ষণ করতে পারবে। একটি উদাহরণ যদি আমি আপনাকে বলি, অনুসন্ধান চলাকালীন কিন্তু যখন কথা বলার চেষ্টা করা হয়েছে কর্তৃপক্ষদের সাথে, একটি নতুন টার্ম আমরা শুনতে পেয়েছি, সেটি হচ্ছে ক্যানিবালিজম। ক্যানিবালিজমটা কি? একটি বাসের যন্ত্রাংশ খুলে যখন আরেকটি বাসে ব্যবহার করা হচ্ছে, তখন আলটিমেটলি আমার যে বাসের যন্ত্রাংশ খোলা হয়েছে সেটির আয়ু যেভাবে কমে আসছে, তেমনি যে বাসে লাগানো হয়েছে তার আয়ু কমে আসছে। সো এই ক্যানিবালিজমের কারণেও কিন্তু আসলে সেই বাসগুলোর আয়ু কমে আসছে, যার ফলে আমরা দেখতে পাই যে যে বাসগুলো রাজধানী সড়কে চলাচল করছে সেগুলোর অবস্থা কি। কোনোটায় দেখা যায় জানালার কাচ নেই, কোনোটায় রেলিং ঠিকঠাক নেই, চেয়ার ভাঙা, কোনোটায় ফ্যান কাজ করছে না, কিন্তু মানুষ কিন্তু বাধ্য হয়েই বিআরটিসি ব্যবহার করছেন। এবং জিম্মি হয়ে পড়েছে
এই রাজধানীবাসী এবং বিআরটিসি কর্তৃপক্ষকে যখন এই ব্যাপারে প্রশ্ন করা হয় যে আপনারা কেন এগুলো রক্ষণাবেক্ষণ করতে পারছেন না, তখন তারা অজুহাত হিসেবে দেখেন যে তাদের কাছে পর্যাপ্ত অর্থ নেই। তো যখন জিজ্ঞেস করা হলো যে পর্যাপ্ত অর্থ কেন নেই আপনাদের কাছে, তখন তারা বললেন যে দেখুন, বাণিজ্যিক বাসগুলোর উদ্দেশ্যই থাকে বাণিজ্য করা, তারা লাভবান হতে চায়, কিন্তু বিআরটিসির কাজ জনসেবা করা। অর্থাৎ বাংলাদেশের সরকারি দপ্তরগুলোতে যে একটি প্রচলিত শব্দ রয়েছে জনসেবা, সেই জনসেবা শব্দটি ব্যবহার করেই তারা আসলে সকল ধরনের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এবং এর পরিণতি হিসেবে আমরা দেখতে পাচ্ছি বিআরটিসির এই আয়ু দ্রুতই ফুরিয়ে আসছে। মানে এখন বিআরটিসি আসলে কি করতে চায়? বিআরটিসি এই মুহূর্তে যা চাচ্ছে সেটি হচ্ছে আর্থিকভাবে তারা একটু সচ্ছল হতে যাচ্ছে। বিআরটিসি দক্ষ জনশক্তি চাচ্ছে, দক্ষ লোকবল চাচ্ছে এবং স্বচ্ছতা চাচ্ছে। তারা বিআরটিসির বর্তমান যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে বিগত সরকার আমলের সময় বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে, এখন তারা তা চান না। কিন্তু এমন অনেক আশ্বাস আমরা বিভিন্ন দপ্তর থেকে পেয়েছি, শেষ পর্যন্ত দেখা যাক যে আসলে বিআরটিসি কি ঘুরে দাঁড়াতে পারে, বিআরটিসির বাসগুলোর আয়ু কি আসলে বৃদ্ধি পায়, সেটা আসলে সময় বলে দেবে। একদিকে তীব্র গরম, অন্যদিকে চলছে বিদ্যুতের লোডশেডিং, এবং এই লোডশেডিংয়ের মধ্যে গ্রামে ব্যাপক আকারে লোডশেডিং চলছে বলে আমরা তথ্য পেয়েছি, এবং নানা কারণে লোডশেডিং হচ্ছে। তো এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের রিপোর্টার তৌফিক হোসেনের সঙ্গে। তৌফিক, মানে এই যে লোডশেডিং হচ্ছে, মানে কি কারণে লোডশেডিং হচ্ছে? এমনি তীব্র গরম। আচ্ছা, লোডশেডিং হচ্ছে কারণ আমাদের তো ইনস্টলড বিদ্যুতের ক্যাপাসিটি হচ্ছে 29,000 মেগাওয়াটের মতো। তার মধ্যে একটা বড় অংশ চালায়, মানে ইনস্টল ক্যাপাসিটির মধ্যে একটা বড় অংশ হচ্ছে ফার্নেস অয়েল ভিত্তিক, আমরা যেটাকে বলে হচ্ছে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রসমূহ। আর আরেকটা বড় অংশ হচ্ছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রসমূহ। জ্বালানি তেল ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো, তাদের মধ্যে আসলে উৎপাদন কম, কারণ এপ্রিলের আগে তেলের দাম ছিল, যেই ফার্নেস অয়েলের দাম, ফার্নেস অয়েলের দাম ছিল হচ্ছে 70 টাকা। হুম, এখন সেই তেলের দাম গিয়ে বেড়ে দাঁড়িয়েছে 113 টাকা 58 পয়সায়। তাহলে কত পার্সেন্ট বাড়ছে? অলমোস্ট 50%। তো এই যে হচ্ছে ধরেন তেলের দাম বৃদ্ধি, এইটার কারণে তো উৎপাদন খরচ বেড়েছে ব্যাপক আকারে। তো উৎপাদনে গেলে আবার হচ্ছে একে বিদ্যুতের উৎপাদন খরচটা অনেক বেশি বেড়ে যাবে, যার ভার আসলে টানা সম্ভব না। বিশেষ কার ক্ষেত্রে? ফার্নেস অয়েল উৎপাদনকারীদের। ফার্নেস অয়েল উৎপাদন মানে যারা ফার্নেস অয়েল করছেন, বিপিডিবি তো আবার বিদ্যুৎ কিনবে, তো তার দ্বারাও আসলে সম্ভব না ওই ভারটা বহন করা। আবার ধরেন এখন কিনলো, ওই ভারটা সে কার উপরে দেবে, ভর্তুকির পরিমাণ ব্যাপক আকারে বেড়ে যাবে। সব মিলিয়ে আসলে এখানে একটা আসলে অস্বাভাবিক চাপ যাচ্ছে। আমি বুঝছি, কিন্তু আমাকে একটু বলেন, ফার্নেস ওয়েল ভিত্তিক যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেগুলোর কি অবস্থা, চলছে না বন্ধ? এগুলো বেশিরভাগই বন্ধ। প্রায় হচ্ছে 6,000 মেগাওয়াট ক্যাপাসিটির মধ্যে এখন উৎপাদন হচ্ছে আপনার গড়পড়তায় হয়তো 1,500 থেকে 2,000, এবং সেইটাও আসলে প্রবল চাপ যখন পড়ে তখন, নইলে বেশিরভাগ সময় বন্ধই থাকে। এবং যেহেতু দাম বেশি, উৎপাদন করতে গেলে হচ্ছে ব্যয়ের চাপ বেশি, সুতরাং কিছু উৎপাদন করে আপাতত জাস্ট পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া হচ্ছে। কিন্তু পুরোপুরি উৎপাদনে যেতে না পারার কারণে আসলে লোডশেডিং তো ক্রমাগত বাড়ছে। আবার এদিক দিয়ে হচ্ছে আমরা গ্যাসের, হ্যাঁ ওইটাই বলতে চাইছিলাম যে বিপিডিবির একজন কর্মকর্তার সাথে আমি কথা বলছিলাম, উনি বললেন যে ইরান ইসরায়েল যুদ্ধের পর থেকে তো আসলে গ্যাসের সাপ্লাই এমনিতেই কম, তো গ্যাসের শর্টেজের কারণে গ্যাসের যে পাওয়ার প্ল্যান্টগুলো, এই পাওয়ার প্ল্যান্টগুলো, গ্যাস ভিত্তিক যে পাওয়ার প্ল্যান্টগুলো, এই প্ল্যান্টগুলো বেশিরভাগই বন্ধ। আবার সেদিকে অন্যদিকে হচ্ছে বাংলাদেশের দুইটা বড় বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কয়লা ভিত্তিক। তো দুইটা বড় বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে একটার হচ্ছে আপনার একটা ইউনিট বন্ধ যান্ত্রিক ত্রুটির কারণে, রামপালেরটার একটা ইউনিট বন্ধ। আর অন্যদিকে আপনার এসএস পাওয়ার প্ল্যান্ট হচ্ছে টোটাল 1320 মেগাওয়াট। তো কয়লার সাপ্লাই না থাকার কারণে গত কয়েকদিন এসএস পাওয়ার প্ল্যান্ট একদম পুরোপুরি বন্ধ ছিল, গতকাল আবার চালু হয়েছে এটা। তার মানে আমরা কয়লা পাচ্ছি না, মানে কয়লা পাচ্ছি না, গ্যাস পাচ্ছি না, আবার মানে ফার্নেস অয়েলের দাম বেশি, মানে সিরিয়াস প্রবলেম। হ্যাঁ, মানে এটা এক ধরনের ত্রিমুখী সংকট। আজকে যখন আমি বিপিডিবিতে কথা বলতে গেলাম,
বিবিডিবির কর্মকর্তারাও আসলে বেশিরভাগই স্বীকার করলেন যে তারা এক ধরনের অস্বাভাবিক চাপের মধ্যে পড়ে গিয়েছেন, এবং এটা এমন এক পরিস্থিতি, এটা থেকে আসলে মানে হয়তো এখন জেনারেশন আবার বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সম্ভবত সংকট কিছুটা কাটবে, কারণ জেনারেশন কিভাবে বাড়াবে? ব্যয় বেশি হলেও আপাতত ফার্নেস অয়েল চালানোর একটা অয়েল ভিত্তিক যে কেন্দ্রগুলো, সেইগুলো চালানোর একটা সিদ্ধান্ত এসেছে আর কি। আমাকে তারা যতটুকু বলেছেন এখনো পর্যন্ত সেই অনুযায়ী। আর এর বাইরে কয়লার যে বিদ্যুৎ কেন্দ্রগুলো, তার মধ্যে এসএস পাওয়ার প্ল্যান্ট আবার গতকাল চালু হয়েছে। এসএস পাওয়ার প্ল্যান্টটা চালু হওয়ার কারণে যে 2000 মেগাওয়াট দেশ পাচ্ছিল না, সেই 2000 মেগাওয়াটের মধ্যে আপনার হচ্ছে 1100 মেগাওয়াটের মতো এখন আবার উৎপাদিত হচ্ছে। এই জন্য আর কি ওনারা বলেন যে কিছুটা হলেও আশা করা যায় সামনে স্বাভাবিক হতে পারে পরিস্থিতি। হতে পারে। আচ্ছা, এখন কয়লা তো হুট করে আনা সম্ভব না, গ্যাসের যে প্রবাহ হুট করে বাড়ানো সম্ভব না, কারণ গ্যাসই নাই। মানে গ্যাস মানে এলএনজি যে আনবে, কয়েকদিন আগে মনে হয় একটা পত্রিকাতে আমি এরকম দেখলাম যে কাতার এনার্জি বলছে যে তারা যে বিদ্যুৎ যে এলএনজি দেয় তারা অর্ধেক দিতে চায়, এরকম একটা নিউজ। তো মানে এই চাপ আসলে মানে খুব সহজে আমরা বের হইতে পারবো মানে লোডশেডিং থেকে, আপনার মনে হয়? এখন এইটা সরকারি কর্মকর্তারা আসলে যতটুকু বলছেন যে একদম পুরোপুরি লোডশেডিং শূন্য হয়ে যাবে, সেইটা হয়তো হবে না। মানে লোডশেডিং একদম শূন্যে নিয়ে যাওয়াটা আসলে যেহেতু গরমের সময় চাহিদা হয়তো সামনে আরও বাড়বে, তো চাহিদা বৃদ্ধির ওপর অনেক কিছু নির্ভর করে। আবার হচ্ছে যে জেনারেশন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে এটা সত্যি, কিন্তু সেটার এক্সিকিউশন আসলে কি পরিমাণে হবে সেইখানে তো একটা প্রশ্ন থেকে যায়। ফার্নেস অয়েলের যে দাম, সেই দাম অনুযায়ী আসলে সরকার কতদিন ব্যয় বহন করতে পারবে ভর্তুকির চাপ। আর দাম কমানো হলে হয়তো ভিন্ন এসব। আসলে ফান্ড মানে বিইআরসি তো রেগুলার ভিত্তিক ওই প্রাইস অ্যাডজাস্টমেন্ট করে তেল জ্বালানি তেলের। তো যদি সামনে হচ্ছে প্রাইস অ্যাডজাস্টমেন্ট করে, তখন হয়তো চাপ একটু কমতে পারে। মাঠের ভোগান্তি কেমন দেখলেন? মানে গ্রামে কতক্ষণ পর্যন্ত? 12 থেকে 14 ঘন্টা কারেন্ট থাকছে না বেশিরভাগ সময়। গতকাল 6টা বা 7টা জেলায় হচ্ছে বিক্ষোভ হয়েছে। এর মধ্যে একটা জেলাতে আবার বিদ্যুৎ কেন্দ্রে ফোন দিয়ে মানুষ হুমকিও দিয়েছে অসহ্য গরম এবং লোডশেডিং এর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে। তার মানে গ্রামের অবস্থা ধরেন, মানে হিসাবটা যে 7টা জেলায় মানে মানুষজন বিক্ষোভে নেমে গিয়েছে। বিক্ষোভ করেছে, তার মানে আরো অন্য জেলায় করেনি, কিন্তু সেম সিচুয়েশনে। হ্যাঁ, সিচুয়েশন মানে এটা তো কাছাকাছি। আবার সিম্পটম, 7টা যেহেতু জেলা তো সিম্পটম। বিশ্বকাপ চলছে, তো বিশ্বকাপের খেলা দেখতে না পেরেও অনেক মানুষ বিরক্ত। ওইটার কারণে আসলে বিক্ষোভের কিছু অংশের উৎপত্তি হয়েছে। আর রেগুলার যে লোডশেডিং এর যন্ত্রণা, মানে একে তো গরম থাকলে যেটা হয় যে হচ্ছে বাসায় বয়স্ক মানুষ বা শিশু থাকলে ওইখানে আবার যন্ত্রণাটা একটু বেশি। তো স্বাভাবিকভাবে অনেক এলাকায় যেহেতু লোডশেডিং বেশি গ্রামাঞ্চলে, শহরে তো আমরা লোডশেডিং খুব একটা দেখছি না এখনো পর্যন্ত। আসলে চাপটা তো মূলত দেওয়া হচ্ছে গ্রামের দিকে, যেহেতু গ্রামাঞ্চলে লোডশেডিং বেশি। এই গ্রামে লোডশেডিং হয়, শহরে হয় না, কারণ কি? আমাদের তো অর্থনীতি পুরোটাই শহর ভিত্তিক। তো শহর ভিত্তিক অর্থনীতি হওয়ার কারণে, এটা আমার ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং, এটা নিয়ে কিন্তু আমি কারোর সাথে কথা বলিনি। তো শহর ভিত্তিক অর্থনীতি হওয়ার কারণে এবং মানুষও মূলত শহরমুখী হওয়ার কারণে যেটা হয় যে হচ্ছে আসলে একটা নির্দিষ্ট জায়গাকে সরকার শান্ত রাখতে চায়। এর ফলে না, আরেকটা কি মানে অ্যাজাম্পশন হতে পারে যে ধরেন যে গ্রামে যদি ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকে তাহলে সেটা রিপোর্টেড হবে না, পত্রিকায় আসবে না, কারণ গ্রামের খবর কয়জন শুনতে চায়, দেখতে চায়। কিন্তু শহরে একটা ধরেন যে 2 ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে তাহলে ওইটা নিয়ে হইচই পড়ে যায়। এইটা একটা বিষয় আছে যে হচ্ছে শহরে 2 ঘন্টা বিদ্যুৎ না থাকলেও এখানে ইকোনমি যে পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে এবং যে পরিমাণে মানুষ রাস্তায় নেমে আসতে বাধ্য হবে, সেইটার ইম্প্যাক্টটা গ্রামের মানুষের রাস্তায় নেমে আসার তুলনায় কিছুটা বেশি। কিন্তু ব্যাপারটা এরকম না যে হচ্ছে নিউজ পেপারে রিপোর্ট হবে না, মিডিয়া অ্যাটেনশনও ব্যাপার। হ্যাঁ, মিডিয়া অ্যাটেনশন অবশ্যই এটা ব্যাপার। কিন্তু এর আগের বার যখন হচ্ছে আপনার এপ্রিল নাগাদ একটু লোডশেডিং শুরু হয়েছিল, তখন কিন্তু বেশ অনেক জায়গাতেই রিপোর্ট হয়েছিল। হ্যাঁ, এখন সরকার আসলে কার ব্যাপারে কতটুকু কর্ণপাত করে, এইটা একটা বড় বিষয়। আমরা পূর্বে পরে সবসময়ই দেখে আসছি যে শহরের মানুষজনকে সাধারণত প্রত্যেকটা সরকারই একটু স্বস্তিতে রাখতে চায়, যেহেতু ইকোনমি এখানে বুমিং। মানুষ গ্রাম ছেড়ে অনেক ক্ষেত্রেই শহরে চলে আসতে চায়। তো স্বাভাবিকভাবেই
মানে সবারই অ্যাটেনশন থাকে শহরের প্রতি একটু বেশি। অ্যাটেনশনটা বেশি হওয়ার কারণে সরকার এই জায়গাটাকে শান্তও রাখতে চায় বেশি। বিশ্বকাপ ফুটবলে নকআউট পর্ব চলছে। এখানে বড় দল কে কেমন পারফর্ম করছে এ বিষয়ে জানবো টাইমসের হেড অফ স্পোর্টস রুবায়েত আপনার কাছ থেকে। রুবায়েত, বড় দলগুলো কে কেমন খেলছে আসলে? আমরা ব্রাজিলকে দেখলাম রাতে। বড় দলের মধ্যে জার্মানি খেলেছে, নেদারল্যান্ডস খেলেছে, আজকে কিন্তু আরও বেশ কিছু খেলা রয়েছে, ফ্রান্সের খেলা রয়েছে, নরওয়ে ডার্ক হর্স তারা খেলবে, আর্জেন্টিনা শুক্রবার নামছে, শনিবার নামছে, পর্তুগাল শুক্রবার নামছে, স্পেন নামছে। এখন বিশ্বকাপটা আসলে গ্রুপ পর্ব আমরা দেখলাম 3 রাউন্ডের খেলা ছিল, 3টা করে খেলা ছিল প্রত্যেকটা দলের। তারা অনেক পরীক্ষা নিরীক্ষা, ভুল ত্রুটি শুধরে নেওয়ার সময় পেয়েছে। এখন কিন্তু আসলে ওই সুযোগটা নাই। এখন হারা মানে আপনি টুর্নামেন্ট থেকে বাদ, আপনার অভিযাত্রা শেষ। বিশ্বকাপের জয়ের জন্য যে আপনি এসেছিলেন এই প্রচেষ্টাই শেষ, আবার 4 বছর পর। তো এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্ব শুরু হলো। এই এখন আজকে থেকে শুরু করে অলরেডি 2 দিন আগে শুরু হয়ে গেছে কানাডা সাউথ আফ্রিকার ম্যাচটা দিয়ে। 19 তারিখ ফাইনালে যে এই যাত্রা থামে। এখন প্রতিদিনই আমরা আসলে হার্ট ব্রেকিং কিছু খবর পাবো যে প্রিয় দল একটা বাদ পড়ে গেছে, এই দল বাদ পড়ে গেছে। এখন 32টা দল, এখান থেকে 16টা দল হবে। অলরেডি একটা দল বাদ পড়ে গেছে, রাত্রে খেলাতেও বাদ পড়ে গেছে অনেকগুলো দল। সো 16টা দল আমরা নেক্সট উইকের মধ্যে পেয়ে যাব। এবং 32-এ যারা উঠেছে এদের মধ্যে কিন্তু নতুন দল বা প্রথমবারের মতো নকআউট খেলছে এরকম কয়েকটা দল আছে। আমরা কানাডা সাউথ আফ্রিকার খেলাটা দেখলাম, ওখানে ওই দুটো দলই প্রথমবারের মতো নকআউট খেলছে, এর আগে কখনো নকআউটই খেলে নাই। কঙ্গো রয়েছে, কঙ্গো এর আগে কখনো নকআউট খেলে নাই। তো এই দলগুলোর জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা। কেপ ভার্ডে রয়েছে যারা শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে খেলবে, তো তাদের জন্য এটা ইতিহাসের একটা সুযোগ। দেখেন নকআউট পর্বটা এত ব্যালেন্স থাকে যে এখানে বড় দলগুলোর সামনে যেরকম একটা চ্যালেঞ্জ থাকে যে কিভাবে এগিয়ে যাওয়া যায়। আমি পরের রাউন্ডে যাব, শেষ 16তে যাব, সেখান থেকে কোয়ার্টার ফাইনালে যাব, সেখান থেকে সেমিফাইনালে যাব, ফাইনাল যাব, ট্রফি জিতবো। ছোট দলগুলোর টার্গেট থাকে যে আমি এই একটা ম্যাচ যদি জিততে পারি আমি ইতিহাসের অংশ হয়ে যাব। কেপো ভার্ডের এগেনস্টে আর্জেন্টিনা খেলবে, ওখানে যদি কেপো ভার্ডে সর্বোচ্চ চেষ্টা করে যে আমরা যেভাবে হোক আর্জেন্টিনাকে নকআউট করে দিতে পারবো, এটা কিন্তু ইতিহাসে লেখা হয়ে থাকবে। এবং আমরা জানি যে 90 সালে প্রথম ম্যাচে, বিশ্বকাপের প্রথম ম্যাচে ক্যামেরুনের কাছে আর্জেন্টিনা হেরেছিল। আর্জেন্টিনা তখনকার বিশ্ব চ্যাম্পিয়ন। সেই ম্যাচটা 36 বছর পর এখনও কিন্তু রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়। 4 বছর আগে সৌদি আরবের কাছেও আর্জেন্টিনা হেরেছিল তাদের প্রথম ম্যাচে 2-1 গোলে। তো ছোট দলগুলো আসলে বিশ্বকাপে ছোট বড় বলা উচিত না, যেহেতু চলে এসেছে বিশ্বের সেরা 48টা দলের মধ্যে। নিচু র্যাঙ্কিংয়ের দলগুলোর জন্য বড় র্যাঙ্কিংয়ের উপরের দিকে র্যাঙ্কিংয়ের দলগুলোকে হারানোর এটাই সব থেকে ভালো সুযোগ। কারণ একটা ভুল আর ইউ আর আউট, ব্যাপারটা এরকম আর কি। আমরা তো মনে হয় কিছুদিন আগে দেখেছিলাম কোনো একটা বিশ্বকাপে যে আর্জেন্টিনা আবার ব্রাজিল দুইটা দলই বাদ পড়ে গিয়েছিল। তো হ্যাঁ, তারপরে নকআউটে না মনে হয় ওটা সেমিফাইনালে, কোয়ার্টার ফাইনালে, সেমিফাইনালে আপনার ব্রাজিল 2014 সেমিফাইনাল থেকে বাদ পড়েছিল, 18 কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছিল, আবার 18তে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ড থেকে, ফার্স্ট নকআউট রাউন্ড যেটা, ওখান থেকে বাদ পড়েছিল। তো ওইটাই আমি বলছিলাম যে আসলে বড় দলগুলো এখন বাদ পড়া তখন ধরেন আমাদের দর্শকদের মধ্যে এক ধরনের, বাংলাদেশের মতো জায়গার দর্শকদের মধ্যে এক ধরনের হতাশা নেমে আসে। কারণ অফকোর্স মানে তারা ফুটবল খেলা দেখেই মূলত দুইটা দলকে কেন্দ্র করে, আর্জেন্টিনা এবং ব্রাজিল, এই দুইটা যদি সামহাও হাও হয়ে যায় নকআউট পর্বেই, তাহলে আর মানে এক্স্যাক্টলি, মানে আমরা তো বাংলাদেশে এখন আসলে আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থনই সব থেকে বেশি। বাকি পর্তুগাল আছে, ইংল্যান্ড আছে, জার্মানি আছে। পর্তুগালের সমর্থন এখন অনেক বড়, তৃতীয় সর্বোচ্চ। মানে ব্রাজিলের একটা বিশাল অংশ পর্তুগালকেও সাপোর্ট করেন। হ্যাঁ, তো এই দলগুলো যারা সমর্থন, তারা সবাই চায় যে অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত যাক, মানে শেষ 4টা দলের মধ্যে থাকুক। আপনি যেমনটা বলছিলেন যে আর্জেন্টিনা ব্রাজিল বাদ পড়ে গিয়েছিল, গত বিশ্বকাপেও কিন্তু ব্রাজিল কোয়ার্টার ফাইনালে বাদ পড়েছিল ক্রোয়েশিয়ার কাছে হেরে। আর্জেন্টিনা তো চ্যাম্পিয়ন আছে। তার আগের বিশ্বকাপে যেটা বলছিলাম আমি, যে 18 বিশ্বকাপে আর্জেন্টিনা সেকেন্ড রাউন্ড থেকে বাদ পড়েছে, ব্রাজিল কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল থেকে বাদ পড়েছে। 2006 এবং 2006 বিশ্বকাপে যেদিন আর্জেন্টিনা বাদ পড়েছে তার পরদিন ব্রাজিল বাদ পড়েছে। 2010-এও কিন্তু সেম। সো এইটা আসলে কিছু করার নাই, আপনার তো ফরম্যাটটা মেনে নিতে হবে দর্শকদের। সব দল তো চ্যাম্পিয়ন হতে পারবে না। ধন্যবাদ রুবায়েত আপনাকে।